নমস্কার, টিনটিনস ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা রমেশ সিংয়ের চ্যাপ্টার 9 অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের অন্তর্গত এফডিআই সম্পর্কে পড়ব। ভারতের ন্যায় উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে ইন্টারনাল সোর্সগুলির একার দ্বারা সমস্ত ক্যাপিটাল রিকোয়ারমেন্টসগুলি পূরণ করা সম্ভব নয়। তাই জন্য বিদেশি বা বাইরে থেকে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থাটিকেই বলা হয় ফরেন ইনভেস্টমেন্ট। এই ফরেন ইনভেস্টমেন্টের দুটো ভাগ, একটা হলো এফডিআই আর একটা এফপিআই। এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা নিয়ে আমরা আলোচনা করব, আরেকটা হচ্ছে এফপিআই বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। বিদেশি বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্ট যখন 10%-এর বেশি হবে, 10 থেকে 100% হবে, মানে 10%-এর থেকে বেশি হবে, তখন সেটাকে বলবো এফডিআই। আর যখন বিদেশি বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্ট লেস দ্যান 10% হবে, সেটা 1% হতে পারে, 0.5% হতে পারে, যে কোনো হতে পারে, যেটা 10%-এর থেকে কম হবে, সেটাকে আমরা বলবো এফপিআই বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট একটা লং টার্ম প্রসেস বা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কারণ এক্ষেত্রে 10%-এর বেশি বিনিয়োগ করা হচ্ছে, সেই জন্য এটাকে স্টেবল ক্যাপিটালও বলা হয়। তো এবার আমরা দেখে নেব এই এফডিআই এর সূচনা কিভাবে হয়, অর্থাৎ এফডিআই ভারতে কিভাবে আসে। এফডিআই এর ইন্ট্রোডাকশন যখন ভারতে হয়েছিল, তখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। 1991 সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা এফইএম এর অধীনে ডক্টর মনমোহন সিংয়ের অর্থমন্ত্রীত্বে এই এফডিআই এর সূচনা ঘটে। যদিও 1980-র দশকে এফডিআই এর প্রথম উদারীকরণ ঘটে বলে ধরা হয়, কারণ সেই সময়ে দুটো স্টেটমেন্ট পাস হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্টস অফ 1980 অ্যান্ড 1982 আর টেকনোলজি পলিসি স্টেটমেন্ট অফ 1983। এই যে আমরা এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছি, এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই তাহলে কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলো সরাসরি বিদেশি বিনিয়োগ। যদি আমরা এটার বাংলা করি তাহলে এটাই দাঁড়াবে যে সরাসরি বিদেশি বিনিয়োগ, অর্থাৎ বিদেশ থেকে যখন আমাদের দেশের কোনো কোম্পানি বা বিজনেসে সরাসরি ইনভেস্ট করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে বিজনেসটা হয়ে যাচ্ছে রেসিডেন্ট। আর ইনভেস্টার হয়ে যাচ্ছে ফরেনার, অর্থাৎ নন রেসিডেন্ট। তো এটাকে এবার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কেন বলা হচ্ছে? ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলা হচ্ছে এই কারণে, যখন নন রেসিডেন্ট ইনভেস্টরের কাছ থেকে ইনভেস্টমেন্টটা যখন রেসিডেন্ট বিজনেসে আসছে, তখন সেটা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে। এই ফরেন ইনভেস্টর আর রেসিডেন্ট বিজনেসের মাঝখানে যদি অন্য কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি থাকে বা কোনো মিডিয়েটর থাকে, তাহলে সেটা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে না, তখন সেটা কি হবে না, ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়ে যাবে সেটা। তো এফডিআইকে ইন শর্ট এভাবে ডিফাইন করা যায় যে ইনভেস্টিং ডাইরেক্টলি ইন অ্যানাদার কান্ট্রি, সাপোজ আ কোম্পানি বেসড ইন ইউএসএ invests in India either by setting up wholly owned subsidiary or getting into
a joint venture with a company based in India is called as FDI or foreign direct investment. তো ইউএসের যে কোম্পানি তারা কি করতে পারে, তাদের কোনো সাবসিডিয়ারি বা শাখা আমাদের দেশে খুলতে পারে, বা আমাদের দেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে অর্থাৎ শেয়ারে তারা বিজনেস করতে পারে। যেমন মারুতি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি আর সুজুকি জাপানি কোম্পানি, তো দুজন মিলে করেছে মারুতি সুজুকি। আবার হিরো ইন্ডিয়ান কোম্পানি, হোন্ডা জাপানিজ কোম্পানি, তো দুজন মিলে করেছে হিরো হোন্ডা কোম্পানি। এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই হলো এমন একটি ড্রাইভার যা কোনো ইকোনমির গ্রোথ রেটকে ইনক্রিজ করে, কোনো একটা ইকোনমির হাই গ্রোথ রেটকে সাস্টেন করে অর্থাৎ স্টেবল রাখে আর প্রোডাক্টিভিটিকেও বাড়িয়ে তোলে। যেমন শেয়ার মার্কেটে যখন ডিক্রিমেন্ট হয় বা গ্রোথ রেট যখন একদম লো থাকে, তখন ফরেন থেকে ইনভেস্টমেন্টের ফলেই একমাত্র গ্রোথ রেটকে একটা সাস্টেনেবল পর্যায়ে আনা সম্ভব। এবার আমরা রুটস অফ এফডিআই জেনে নেব। দুটো রুট বা দুটো ওয়ের মাধ্যমে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতে আসে। একটা হচ্ছে অটোমেটিক রুট, আরেকটা গভর্নমেন্ট রুট। যদি কোনো ফরেন ইনভেস্টর লাইক ইউএসএ অ্যাটমিক এনার্জি বা স্পেস ট্রাভেলে ইনভেস্ট করতে যায়, এই সমস্ত সেক্টরে যদি ইনভেস্ট করতে চায়, তাহলে অটোমেটিক রুটের মধ্যে দিয়ে আসতে পারে। এর জন্য শুধু আরবিআইকে ইনফর্ম করলেই হবে, কারণ এক্ষেত্রে আরবিআইয়ের অ্যাপ্রুভাল প্রয়োজন হয়। সেই কারণেই এই অটোমেটিক রুটকে আরবিআই রুটও বলা হয়। কিন্তু গভর্নমেন্ট রুটের ক্ষেত্রে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগে, অর্থাৎ ক্যাবিনেট প্রসেসের মাধ্যমে গভর্নমেন্টের কাছে রিপোর্ট পেশ করতে হবে এবং তারপর গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলে তবেই ইনভেস্টমেন্ট হবে। এ সম্পর্কে 2017 এফডিআই রুল বা কনসলিডেটেড এফডিআই পলিসি অফ 2017 মেনশন করে দেওয়া হয়েছিল যে পাকিস্তান বা বাংলাদেশে অবস্থিত কোনো ইন্ডিভিজুয়াল বা কোম্পানি যদি ভারতে অবস্থিত কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চায়, তাহলে তারা অটোমেটিক রুটের মাধ্যমে আসতে পারবে না, তাদের গভর্নমেন্ট রুটের মাধ্যমেই আসতে হবে। অর্থাৎ তাদের সমগ্র ইনভেস্টমেন্ট পরিকল্পনা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে পেশ করতে হবে, তারপর গভর্নমেন্ট পারমিট করলে সেটা অ্যাপ্রুভড হবে। 2017 এই এফডিআই রুল বা কনসলিডেটেড এফডিআই পলিসি অফ 2017 এটাই 2020 17 এপ্রিল রিভাইজ করা হয়েছে কারেন্ট প্যান্ডেমিক কোভিড-19 কারণে, এবং বলা হয়েছে যে নন রেসিডেন্ট এন্টিটি অর্থাৎ ফরেন এন্টিটি ক্যান ইনভেস্ট ইন ইন্ডিয়া এক্সেপ্ট ইন প্রহিবিটেড সেক্টরস অর অ্যাক্টিভিটিস। এবং আরও বলা হয়েছে যে সমস্ত কান্ট্রি ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করেছে, তারা যদি আমাদের কান্ট্রিতে ইনভেস্ট করতে চায়, তাহলে তারা ডাইরেক্ট রুট বা অটোমেটিক রুটের মাধ্যমে আসতে পারবে না, তাদের একমাত্র গভর্নমেন্ট রুটের মাধ্যমে আসতে হবে। এবার আমরা এফডিআই পলিসিতে কী কী ডাইরেক্ট করা হয়েছিল, অর্থাৎ কী কী পলিসি স্টেপস নেওয়া হয়েছিল এফডিআইকে প্রমোট করার জন্য, সেটা সম্বন্ধে জেনে নেব। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ডেভেলপমেন্টের জন্য 2017 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা 6টি পলিসি স্টেপস নেওয়া হয়েছিল। নাম্বার 1, এতে বলা হয়েছিল ইন্স্যুরেন্স, পেনশন ফান্ডস এবং ডিফেন্স সেক্টরের জন্য 49% পর্যন্ত এফডিআই
পারমিট করা হবে। নাম্বার 2-তে বলা হয়েছে মেডিকেল ডিভাইসেস, হোয়াইট লেবেল এটিএম, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে 100% পর্যন্ত এফডিআই প্রমোট করা হবে। নাম্বার 3-তে বলা হয়েছে ফুড প্রোডাক্টস এবং মেকিং, মার্কেটিং, প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারের জন্য 100% এফডিআই প্রডিউস করা হবে। নাম্বার 4-এ বলা হয়েছে ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ রিফর্মস রয়েছে এবং জনসাধারণের জন্য যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে সিগনিফিক্যান্ট চেঞ্জ আনার কথা বলা হয়েছে নাম্বার 4-এ। 5-এ কি বলা হয়েছে, এফডিআই পলিসির কয়েকটা এরিয়াতে রিফর্ম করার কথা বলা হয়েছে। সেই এরিয়াগুলি হলো ইন্স্যুরেন্স অ্যান্ড পেনশন, যেটা আগেই বলা হয়েছে, অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিজ এবং স্টক এক্সচেঞ্জেস। নাম্বার 6-এ কি বলা হয়েছে, পিএসইউ এর ম্যানেজমেন্ট এবং এর স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্টের জন্য নিউ পলিসি ইনভেন্ট করার কথা বলা হয়েছে, যার মাধ্যমে এফডিআই এর প্রভিশনের উদারীকরণ ঘটবে। এবার আমরা এই এফডিআই সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স জেনে নেব। জানুয়ারি 2020-তে পার্লামেন্টের বাজেট সেশনের সময় ইকোনমিক সার্ভে অফ 2019-20 সার্ভে রিপোর্ট পেশ করা হয়, যেটি পেশ করেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখানে বলা হয় কয়েকটি রিপোর্টের কথা। এই রিপোর্ট অনুযায়ী টোটাল ইনফ্লোজ অফ এফডিআই হলো 18% to 73.46 billion dollar in the final year 2020। তারপর বলা হয় ম্যাক্সিমাম এফডিআই ইকুইটি ইনফ্লো, এতে যে হাইয়েস্ট 3টে কান্ট্রি রয়েছে, মানে টপ 3 কান্ট্রিজ, সেগুলো হলো সিঙ্গাপুর, মরিশাস অ্যান্ড নেদারল্যান্ডস। সিঙ্গাপুরের ইকুইটি ইনফ্লো $11.65 বিলিয়ন, মরিশাসের $7.45 বিলিয়ন আর নেদারল্যান্ডসের $3.35 বিলিয়ন। এই রিপোর্ট থেকে আরও জানা যায় যে এফডিআই এর ক্ষেত্রে 190টি কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 19তম, এবং এই ইকোনমিক সার্ভে অফ 2019-20 থিম ছিল এথিক্যাল ওয়েলথ ক্রিয়েশন। তো আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।